Hello everyone, welcome to today's session. আমি শেখ ফারুক ইমানান, আপনাদের পার্সোনালিটিস ইনস্ট্রাক্টর। আজ আমরা এখানে সলভ করতে যাচ্ছি রিডিং এর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপ, হেডলাইন ম্যাচিং বা লিস্ট অফ হেডিংস। তো লিস্ট অফ হেডিংস বা হেডলাইন ম্যাচিং টাইপের প্রশ্নটা সলভ করার জন্য আজ আমরা যে প্যাসেজটাকে নিয়েছি সেটা হচ্ছে কেমব্রিজ 15 এর টেস্ট 3। প্যাসেজটার নাম হচ্ছে দ্য ডিসোলিনেটর। কেমব্রিজ 15 টেস্ট 3 এই প্যাসেজটার লিস্ট অফ হেডিংস টাইপের প্রশ্নগুলোকে আজকে আমরা সলভ করব এই ভিডিওতে। আরো হচ্ছে একটা মাত্র টাইপের কোশ্চেন, এটাই একমাত্র কোশ্চেন টাইপ যেখানে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে প্যাসেজের আগে এটার আসলে কোশ্চেনের ইনস্ট্রাকশনটা দিয়ে দেয় প্যাসেজের আগে। বাকি সকল ক্ষেত্রেও শুরুতে প্যাসেজ থাকে, তারপর কোশ্চেনের ইনস্ট্রাকশন। শুধুমাত্র লিস্ট অফ হেডিংসে আগে কোশ্চেনের ইনস্ট্রাকশন দেবে। তো আমরা হেডলাইন পড়ে ফেলেছি, আমাদের প্রথম স্টেপ ডান। সেকেন্ড স্টেপে আমরা কোশ্চেন ইনস্ট্রাকশন পড়বো। ইনস্ট্রাকশনটাকে আমরা একটু খেয়াল করবো। এখানে ইনস্ট্রাকশন এখানে বলেছে, এটা তো যথারীতি যেটা বলে 20 মিনিটস আপনার দিতে হবে, এবং কোন 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 পেজে কোশ্চেন গুলো আছে সেটা বলেছে। কোশ্চেন হচ্ছে 14 to 20, 6টা প্রশ্ন, 7টা প্রশ্ন, রাইট? আচ্ছা, reading passage 2 has 7 sections A to G. Choose the correct heading for each section from list of headings below. Write the correct number 1 to 10 in boxes 14 to 20 on your answer sheet. তাহলে আমাদের নিচে একটা লিস্ট অফ হেডিংস ওরা দিয়েছে, হেডলাইনের লিস্ট ওদের কাছে আছে, এবং আরেকটা জিনিস ওরা দিয়েছে সেটা হচ্ছে আমাদের 14 থেকে 20 পর্যন্ত প্রশ্ন, যেগুলো হচ্ছে বেসিকলি বিভিন্ন মানে সেকশনগুলোর নাম। ওকে, সো 1 থেকে 10 হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংস, আর 14 থেকে 16 হচ্ছে আমাদের বিভিন্ন সেকশন। সো আমরা যদি একটা সেকশনে যাই এবং পড়ে দেখি যে সেকশন এতে যে কথাগুলো বলেছে সে কথাগুলোর সাথে সবচেয়ে বেশি ম্যাচ করছে এখানকার, ধরুন 1 নম্বরটা, ইন দ্যাট কেস আমাদের 14 নম্বর প্রশ্নের জবাব হবে হচ্ছে 1, মানে ঠিক যেভাবে লেখা আছে এটা আর কি, এটাই আমাদের অ্যান্সার হবে। আমাদের অ্যান্সার শিটে এভাবে ট্রান্সফার করতে হবে। যারা কম্পিউটার বেজে আপনারা পরীক্ষা দেবেন, আপনাদের একটু মজা হবে, সেটা হচ্ছে যে আপনাদের এভাবে আসলে সেকশন এ বি লেখা থাকবে না, বরঞ্চ সরাসরি আপনাদের স্ক্রিনের বাম পাশে আপনারা প্যারাগ্রাফটাই দেখতে পাবেন। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ড্র্যাগ করে আর কি, ঠিক আছে, এই এই হেডলাইনটাকে ধরুন, এটা আপনাদের অ্যান্সার যদি হয়, এই হেডলাইনটাকে এরকম সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি 14 উপরে বসিয়ে দেবেন। এটা হচ্ছে মজার একটা বিষয় আর কি। সো এটার একটা লিংক আছে ielts.org তে, এটা কিভাবে প্র্যাকটিস করতে হয় এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের জন্য। সো আমাদেরকে এই কাজটা আসলে করতে হবে। নাও হাউ টু ডু দ্যাট? আমরা কি প্রতিটা সেকশনের সবগুলো সেন্টেন্স আসলে পড়ার মতো সময় পাবো? এটা টেকনিক্যালি পসিবল না, রাইট? আমাদের টাইম যেহেতু লিমিটেড, সো হোয়াট শুড উই ডু? আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে বর্তমানে মানে এই 2025 সালে যেভাবে এটাকে সলভ করা যাচ্ছে সেটা হচ্ছে 4 সেন্টেন্স অ্যাপ্রোচ। আমি এটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন বুঝিয়ে বলছি যে কিভাবে, হাউ টু ডু দ্যাট। সো প্রথমত একটা জিনিস মনে রাখবেন যে এরকম রিডিং প্যাসেজের যে কোনো প্রশ্ন সলভ করার জন্য বেসিক যে স্কিল সেটের মধ্যে একটা স্কিল সেট হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য 4টা সেন্টেন্স পড়ার একটা এবিলিটি আপনার থাকা উচিত। এটা হচ্ছে বেসিক একটা স্কিল সেট। আর দ্বিতীয়ত হচ্ছে কখনোই রিডিং টেস্টের, এটা শুধুমাত্র লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সব ক্ষেত্রে আসলে প্রযোজ্য, এক একটা এভরি সেন্টেন্সকে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন না, জিস্ট বোঝার একটু চেষ্টা করবেন। জিস্ট জিনিসটা কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করছি। সো এটা আমাদের বেসিক স্কিল সেট রিডিং এর জন্য, যে আমাদের 4টা পর্যন্ত সেন্টেন্স পড়ার এবিলিটি থাকতে হবে। তো এই থিমটার উপর বেস করে আমরা আমাদের আজকের প্র্যাকটিসটা দেখতে যাচ্ছি। স্কিল সেট এটা আমাদের গেল, এবার আমরা আলোচনা করছি যে 4 সেন্টেন্স অ্যাপ্রোচ আমরা কিভাবে আগাবো। ব্যাপারটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমরা লিস্ট অফ হেডিংস বা হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে হেডিং ম্যাচিং সলভিং অ্যাপ্রোচ, হেডিং ম্যাচিং সলভিং অ্যাপ্রোচের জন্য আমরা প্রথম যে জিনিসটা করব, রিড 4 sentences and try to understand the gist বোঝার একটু চেষ্টা করুন।
না, জিস্ট জিনিসটা হচ্ছে, হোয়াট ইজ জিস্ট? জিস্ট হচ্ছে একত্রে পুরোটার আসলে সামারি কি। একত্রে পুরোটার সামারি কি এটা বোঝার চেষ্টা করাটাই হচ্ছে জিস্ট। তো এটা প্র্যাকটিস করে আমাদের ইমপ্রুভ হবে। আমরা আজকে এটা দেখব। তো 4টা সেন্টেন্স পরে আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব জিস্ট। তাহলে আগে হচ্ছে আপনি 4টা সেন্টেন্স পড়বেন এবং জিস্টটা বোঝার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটটাকে চুজ করার চেষ্টা করবেন। ওকে, সো লেটস সি। এটা হচ্ছে আমাদের প্রথম দুটো। এখন একটা পয়েন্ট এখানে থাকবে যে প্রসেস অফ এলিমিনেশন জিনিসটা কি, এটা আমরা দেখাবো। আর আরেকটা পয়েন্ট থাকবে যে 4 সেন্টেন্সে যদি আমাদের অ্যান্সার না আসে, ইন দ্যাট কেস আমরা কি করব। দুটো প্রশ্ন জবাবে আমরা এখন দেখতে যাচ্ছি। তো আগে আমরা এই দুটো প্রসেস ফলো করে আসি জন্য। সো লেটস হ্যাভ এ লুক অ্যাট আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ, সেকশন এ। সেকশন এ তে আমরা দেখতে পাচ্ছি এটা সেকশন এ। এটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই সেকশনটার প্রথমে একটু খেয়াল করুন 4টা সেন্টেন্স বা কয়টা সেন্টেন্স এখানে আছে। এখান থেকে প্রথম সেন্টেন্স শুরু হয়েছে, বেশ বড় একটা সেন্টেন্স, এটা শেষ হয়েছে এই জায়গায়। তারপর দ্বিতীয় সেন্টেন্স শুরু হয়েছে এবং এখানে শেষ। তাহলে 2 সেন্টেন্স এটা আসলে শেষ। তো 4 সেন্টেন্স পড়ার সুযোগ নেই, বাট যতক্ষণে আছে আমরা এটা পড়বো। নাও এই 2 সেন্টেন্সের ভিতরে বেশ কিছু ক্লজ আছে। এটা হচ্ছে স্টার্টিং। প্রথম ক্লজ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, ওয়াজ ইমপ্রেসড, মেইন ভার্ব এটা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত ওয়্যার এসে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, রাইট? ওয়্যার দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, অ্যাবজর্ব বাই প্লেট, এবং এন্ড এর আগ পর্যন্ত আরেকটা সেন্টেন্স, এবং ফাইনালি এখান থেকে লাস্ট একটা সেন্টেন্স এসেছে। তাহলে 3টা ক্লজ আছে যারা হচ্ছে ওয়্যার এবং এন্ড দিয়ে 3টা ক্লজ যুক্ত হয়েছে। আমরা 3টা ক্লজকে আলাদা আলাদা ভাবে খেয়াল করি। ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য 1990s, 90-এর দশকে, 1990 থেকে 1999 সাল, এই সময়টুকুর মধ্যে উইলিয়াম জেনসন যখন ট্রাভেল করছিল তখন সে হচ্ছিল ইমপ্রেসড হয়েছিল। কি দেখে ইমপ্রেসড হয়েছিল? বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম। বেসিক রুফটপ ছাদের উপরে যে সোলার দিয়ে হিটিং করার একটা সিস্টেমও দেখেছিল, বাসার মানে তাপ তৈরি করার সিস্টেম সে দেখেছিল, যেটা অনেক বাড়িতেই দেখা যাচ্ছিল, যেখানে এনার্জি ফ্রম দ্য সান মানে সূর্য থেকে আসা শক্তিকে ওয়াজ অ্যাবজর্বড বাই এ প্লেট, যেটা একটা প্লেট দিয়ে অ্যাবজর্ব করা হয়েছে, অ্যান্ড দেন ইউজড, এবং তারপর সেটাকে ইউজ করা হয়েছে টু হিট ওয়াটার, পানিকে গরম করার জন্য। কি কাজের জন্য? ফর ডোমেস্টিক ইউজ, বাসাবাড়ির কাজে ব্যবহারের জন্য এটাকে ইউজ করা হয়েছিল। সো মূল পয়েন্টটা হচ্ছে যে ও থাইল্যান্ডে ঘুরে দেখেছে বিভিন্ন বাড়িতে হিটিং সিস্টেম একটা আছে। তো সেই হিটিং সিস্টেমে এনার্জি ফ্রম দ্য সান ওয়াজ অ্যাবজর্ব বাই দ্য প্লেটে অ্যাবজর্ব করে তারপর ডোমেস্টিক কাজে ওরা ব্যবহার করছে। 3টা সেন্টেন্স মোটামুটি এই জিনিসটা আমাদের বললো। 2 decades later, Jensen developed that basic idea he saw in Southwest Asia into a portable device that uses the power from the sun to purify water. এখানে কিছু রেফারেন্স আছে, যেমন দ্যাট বেসিক আইডিয়া, এটা বলতে কোন বেসিক আইডিয়াটাকে বোঝাচ্ছে? সাউথ ইস্ট এশিয়া বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? এবং পাওয়ার ফ্রম দ্য সান বলতে শব্দটাকে রিপিট করলো ওরা, আগের অংশে এটা কোথায় মেনশন করা হয়েছিল? সো সাউথ ইস্ট এশিয়া বলতে ও একটু আগে যে বললো যে ও থাইল্যান্ড ভিজিট করেছিল, সেই জায়গাটাকে ও বোঝাচ্ছে। বেসিক আইডিয়া বলতে সে বোঝাচ্ছে রুফটপ সোলার হিটিং সিস্টেমের যে আইডিয়াটা সেটাকে। পাওয়ার ফ্রম দ্য সান, কারণ এখানে ও যে এনার্জি ফ্রম দ্য সানকে রেফার করছে, সূর্যের আলো বা রোদ, এবং সেটাকে ইউজ করে ওরা হচ্ছে বাসাবাড়ির কাজে ব্যবহার করতেছিল গরম পানির জন্য, আর ও পাওয়ার ফ্রম দ্য সান থেকে পিউরিফাই ওয়াটার করছে। ওভারঅল 4টা সেন্টেন্স পড়ার পরে আপনারা কয়েক সেকেন্ড একটু চিন্তা করবেন যে এখানে আসলে কি বলছে। তো জিস্ট আন্ডারস্ট্যান্ডিং এর প্র্যাকটিসটা এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা দুটো সেন্টেন্স পড়ার পরে, ফর ইনস্টেন্স প্রথম দিকে অন্তত যখন আপনারা বেসিক জিস্ট আন্ডারস্ট্যান্ডিং এর প্র্যাকটিসটা ডেভেলপ করছেন, এই সময়ের জন্য এখন আপনারা হচ্ছে এই 4টা সেন্টেন্স পড়ে একটু 30 সেকেন্ড ভেবে নেবেন, আগেই অপশনের দিকে যাবেন না। মনে রাখবেন কারেক্ট অ্যান্সার এই মুহূর্তে আপনাদের টার্গেট না, আপনাদের টার্গেট হচ্ছে লেভেলটা ইমপ্রুভ করা। সো 30 সেকেন্ডস, থিঙ্ক অ্যাবাউট ইট।
ওকে, আশা করি আপনারা সবাই হচ্ছে 30 সেকেন্ড একটু ভেবে ফেলেছেন। ভাবার পরে আপনাদের মাথায় একটা আইডিয়া এসেছে যেখানে কি ধরনের কথা বলেছেন। এবার আমরা হচ্ছে হেডলাইনগুলোর দিকে তাকাবো, এবং যখন আমরা হেডলাইনগুলোর দিকে তাকাচ্ছি আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দেখবেন যে কারেক্ট অ্যান্সার খোঁজ করাটা আপনাদের জন্য কনফিউজিং হবে। আমরা প্রসেস অফ এলিমিনেশনে যাব, যেটা সহজ বাংলায় বলা যেতে পারে যে আমরা রং অ্যান্সার গুলোকে খুঁজবো। তো চলুন আমরা অপশনস গুলোকে একটু নিয়ে আসি। এগুলো হচ্ছে আমাদের অপশন, এবং এই অপশনস গুলোর মধ্যে আমরা এবারে হচ্ছে খোঁজ করব রং অ্যান্সার কোনগুলো, which are the wrong answers. ওকে, সো আমরা হচ্ছে হেডলাইন গুলোকে এখানে একটু গুছিয়ে নিয়ে এসেছি। সো গোছানো অবস্থায় এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে চেক করব কোনগুলো এটার সাথে মিলছে এবং কোনগুলো মিলছে না। আমাদের জন্য রং অ্যান্সার গুলো চুজ করা ইজিয়ার হওয়ার কথা। তো লেটস হ্যাভ এ লুক। গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, আপনার এই অংশটুকু পড়েছেন, আপনারা সম্ভবত ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু পড়েন। সো এটাকে আমরা বাদ দিতে পারি, যে আমরা জানি যে অন্য কোনটা হবে আমরা ঠিক শিওর না, কিন্তু এটা ফাইন্যান্স রিলেটেড না। পরেরটা ছিল অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট। সো এখানে পজিটিভ কথা বলেছে, ও একটা জিনিস টিউরিফাই করছে, হতে পারে, এটাকে এক কথায় বাদ দিয়ে না, এটা হাতের কাছে রাখেন। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, এটা আসলে পজিটিভ কথাই বলছি, এটাও আপনি হাতে রাখেন, যে এটাকে আমি বাদ দিচ্ছি না, নিশ্চিত না যে এটা বাদ দিব। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার ফর দ্য ডিভাইস, কাস্টমারের কথা আপনি পড়েননি, তো আপনি এইটাকে হয়তো বাদ দিতে পারেন। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম দ্য অল্টারনেটিভ, তো এখানে ডিফারেন্ট পজিটিভ কথাও বলছে, এটাকেও আপনি দেখে দেন 5 নম্বরকে। 6, ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। রেঞ্জ অফ সোর্সেস মানে বিভিন্ন সোর্স থেকে ওয়াটার নিয়ে সেগুলোকে ক্লিন করা, না আপনারা কিন্তু রেঞ্জ অফ ওয়াটারের কথা পড়েননি। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, ওভারকামিং মানে হচ্ছে কাটিয়ে ওঠা, তাই না, এটাও পজিটিভ কথা, হাতে রেখে দেন। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, প্রফিট নিয়ে এখানে কিছু বলেনি, এটাকে আপনারা কেটে দিতে পারেন। আ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, টু ডেকালেকার বেসিক আইডিয়া ইনটু পোর্টেবল ডিভাইস, ডিভাইস যেহেতু বলছে আমরা এটা হাতে রাখি। দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই দ্য ওয়াটার শর্টেজ নিয়ে বোধহয় কিছু বলেনি। তো প্রথম দেখায় আপনি হচ্ছে এখান থেকে 5টা বাদ দিয়ে দিলেন, এবার আপনার কাছে 5টা আছে, 50% আর কি। এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, আপনি স্পষ্ট দেখায় যেগুলোকে বাদ দিতে পারছেন। এটা একটা প্র্যাকটিস, এটা একটা স্কিল সেট, মনে রাখবেন, এটা প্র্যাকটিসে আপনার কিন্তু দ্রুত হবে জিনিসটা। হ্যাঁ, প্র্যাকটিস করে করে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারবো। সো ফর ইনস্টেন্স প্রথম দেখা আমরা এখান থেকে ধরুন এই 5টাকে বাদ দিলাম। সো ভিজুয়ালি আমরা যদি ভালো মতো দেখতে চাই, তো সেজন্য ধরুন আমাদের এইভাবে দেখলে দেখুন আপনাদের জন্য একটু মেন্টালি ভালো লাগতেছে যে অপশন আমাদের কিন্তু কমে গেছে। ওকে, এই কয়টা আমাদের অপশন নাই এখন আর, রইল বাকি 5। এই 5টার মধ্যে থেকে আরেকবার আপনি একটু তাকান এবং দেখুন আরো কিছুকে কমিয়ে আনতে পারেন কিনা। আমরা এখানে বলছি থাইল্যান্ডের কথা, ওরা ওখানে কিছু সানকে অ্যাবজর্ভ করে ওরা রুম হিটিং করতো আর কি, রুম হিটার মানে ওয়াটার হিট করতো এবং ডোমেস্টিক ইউজে ব্যবহার করতো। জেনসন সেটা দেখে একটা পোর্টেবল ডিভাইসের মতো বানিয়েছিল, এবং যেটা দেশে পানিকে পিউরিফাই করবে। আনএক্সপেক্টেড না জিনিসটা, রাইট, দিস ইজ নট আনএক্সপেক্টেড। এবং ওকে, প্রোডাকশনের কোনো ডিফিকাল্টি ছিল সে কথাও এখানে আসলে বলেনি। So, আমরা এই দুটোকে বাদ দিতে মোটামুটি পারছি। So, আরো দুটো আমাদের হচ্ছে তখন বাদ পড়ে গেল। তো লেটস সি, দিস টু আর ডান। এবার আমাদের হাতে আছে হচ্ছে 3টা, 3, 5 এবং 7। ওয়ার্ম ওয়েলকাম, নতুন কোনো ওয়েলকাম এসেছে এরকম কথা বলা যাচ্ছে না, তাহলে রইল বাকি 2, 3 এবং 5। সো এই পর্যায়ে এসে আপনারা কিছুক্ষণ ভেবে নেবেন যে দুটোর মধ্যে কোনটা হতে পারে। লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। আমরা 15 সেকেন্ড পরে হচ্ছে এটার অ্যান্সার দিতে যাচ্ছি। 15 seconds, think about what should be the answer. ওকে, টাইম শেষ। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার এটা না, অল্টারনেটিভ নিয়ে আমরা আসলে বলিনি। বেটার অ্যান্সার হচ্ছে এই দুটোর মধ্যে, মানে আমাদের যেটা বলছিলাম
যে ইনিশিয়াল এফোর্ট, আমাদের ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, এটা আমাদের বেটার অ্যান্সার এটার চাইতে। কারণ হচ্ছে এখানে দেখুন বলেছে ইনিশিয়াল একটা ইন্সপিরেশন, মানে প্রাথমিক ইন্সপিরেশনের কথা এখানে আছে প্রথম সেন্টেন্সে, যে ও প্রথমে থাইল্যান্ডে গিয়ে এটা দেখেছিল এবং পরবর্তীতে সেই বেসিক আইডিয়াটাকে সে হচ্ছে আরেকটা পোর্টেবল ডিভাইসে পরিণত করেছে। সো আমাদের জন্য বেটার অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি এই প্রশ্নটা, অর্থাৎ দ্য কারেক্ট অ্যান্সার ইজ নাম্বার 3। সো এই পর্যায়ে এসে আপনি নাম্বার 3 কে আপনি কারেক্ট অ্যান্সার হিসেবে সিলেক্ট করে ফেলবেন এবং আপনি অ্যান্সার পেপারে লিখে ফেলবেন, মানে 14 পাশে আপনি লিখে ফেলবেন হচ্ছে 3। এছাড়াও যারা পেপার বেরিয়ে দিচ্ছেন আর কি, এছাড়াও আপনারা যারা পেপার বেরিয়ে দিচ্ছেন তারা 3 কেও হচ্ছে কেটে দেবেন, কারণ 3 আমাদের অ্যান্সার হয়ে গেছে। সো তাদের আপনারা একটা মেন্টালি মানে ভালো বোধ করবেন যে হ্যাঁ একটা আমাদের অ্যান্সার কিন্তু বাদ পড়ে গেছে। সো এইভাবে আপনারা প্রথম প্রশ্নটার অ্যান্সার দিলেন। তাহলে কি করলাম আমরা প্রথম সর্বোচ্চ 4টা সেন্টেন্স পড়বো, আজকে আমরা 2টো সেন্টেন্স পেয়েছি, এখানে 2টো সেন্টেন্স পড়ে আমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছি। চলুন দেখা যাক বি প্যারাগ্রাফের অ্যান্সারটা কিভাবে আছে। দ্য ডিসেলিনেটর, এবার আমরা আগের প্যারাগ্রাফ থেকে আসছি, যে ওই যন্ত্রটার নামই নিশ্চয়ই ডিসেলিনেটর। The desalinator operates as a mobile desalination unit that can take water from different places such as sea, river, borehole, and rain and purified it for human consumption. মানে হচ্ছে যে এটা এই জায়গাগুলো থেকে পানি নেয়, এই মানুষের কনজাম্পশনের জন্য পিউরিফাই করে, মানে আগের সেন্টেন্সকেই এটা মানে লাস্ট যে সেন্টেন্সটা বলেছিল। It is particularly valuable in regions where natural groundwater reserves have been polluted or where seawater is the only water source available. তাহলে এটা হচ্ছে বিশেষ করে ওই জায়গাগুলোতে ব্যবহার করার যোগ্য যেখানে হচ্ছে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভটা আসলে পলিউটেড হয়ে গেছে, বা যেখানে সি ওয়াটারই আসলে একমাত্র ওয়াটার সোর্স। দুটো সেন্টেন্স শেষ। Jensen saw that there is a need for sustainable way to clean water in both developing and developed country. When he moved in the United Arab Emirates and saw large-scale water processing, I was confronted with the enormous carbon footprint that the Gulf nation have because of all the desalination what they do. তো 4টা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে এই জিনিসটা কি করে এবং এটা কোন জায়গায় ভ্যালুয়েবল সেটার কথা বলেছে, এবং ক্লিন ওয়াটার জিনিসটা কোথায় কোথায় লাগবে, ডেভেলপিং এবং ডেভেলপার কান্ট্রি দুটোতে লাগে, এই কথাটাও মোটামুটি বলেছে। এবার এটার উপর বেস করে আবার আপনি হচ্ছে অপশনসগুলোর মধ্যে প্রসেস অফ এলিমিনেশনে তাকাবেন যে কোন কোন অপশনসগুলোকে আপনি বাদ দিতে পারছেন। যেমন আমরা প্রথমটাকেই যদি খেয়াল করি, এখানে আমরা আসলে ফাইন্যান্স রিলেটেড কোনো কথা পাচ্ছি কিনা, গেটিং ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন, না এখানে আমরা ফাইন্যান্সের কথা পাইনি। আনএক্সপেক্টেড বেনিফিট, দেয়ার ইজ নো আনএক্সপেক্টেড বেনিফিট অ্যাজ ওয়েল। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার ফর দ্য ডিভাইস, যেটা হতে পারে বিভিন্ন জায়গায় এটার ডিমান্ড আছে। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম দ্য অল্টারনেটিভ, অল্টারনেটিভের কথা বলেছেন কিনা আপনারা একটু বিবেচনা করুন। ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস, ক্লিনিং ওয়াটারের কথা বলেছে। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টি, প্রোডাকশনের কোন ডিফিকাল্টির কথা বলেনি। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, প্রফিট বা ওদের প্রাইমারি গোলটা আসলে কি সেটাও এখানে বলেনি। ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, ডিভাইসকে ওয়েলকাম জানাচ্ছে কিনা নট শিওর। দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই দ্য ওয়াটার শর্টেজ, না ওয়াটার শর্টেজের কথা এখানে বলেনি। In that case, we have 3 options, 6, 4, and 5. 6, 4, and 5 এর মধ্যে কোনটা আপনাদের মধ্যে বেটার অ্যান্সার? একটা আমাদের বেটার অ্যান্সার হবে। Let's think about it for 15 seconds. Okay, so 3টার মধ্যে থেকে এবার আমরা একটা কারেক্ট অ্যান্সারকে চুজ করতে যাচ্ছি। সো এখানে আমরা যেটা পড়েছি ওভারঅল সেটা হচ্ছে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে ডিসেলিনেটরটা কি কাজ করে, এটা কোথায় ভ্যালুয়েবল সে কথা বলেছে। আর জনসন দেখতেছে যে এটার একটা কি আছে,
নিড আসলে আছে ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপ কান্ট্রি দুই জায়গাতেই। সো এটা ডিফারেন্ট করেছে এটা বলা যেতে পারে না। তাহলে আমাদের থাকলো 6 এবং 4-এর মধ্যে যে কোনো একটা। ওকে, 6টা হতে পারতো যদি এখানে আমরা পটেনশিয়াল কাস্টমার বলতে ওরা যে কিনতে চাচ্ছে সেরকম কিছু জানার চেষ্টা আমরা বলছি। নিড থাকা এবং পটেনশিয়াল কাস্টমার হওয়া দুটো আসলে এক জিনিস না। যে আমার এখানে নিড আছে কিন্তু আমি এখানে কাস্টমার কিনা, মানে আমি এটা কিনতে চাচ্ছি কিনা, এটার কোনো আগ্রহ, এটার কোনো নমুনা এখানে আসলে প্রকাশিত হয়নি। সো 4 এবং 6-এর মধ্যে বেটার অ্যান্সার হচ্ছে 6 আসলে। তার কারণ 6 বলেছে রেঞ্জ অফ সোর্সের কথা, এখানে আসলে রেঞ্জ অফ সোর্সের কথা বলেছে, এগুলো সবই হচ্ছে আমাদের বিভিন্ন সোর্সেস, এবং এটাও আসলে বলেছে যে কোন জায়গায় এটা আসলে লাগবে। সো অধিকাংশ ক্ষেত্রে, এবং এগুলোকেও আমরা আসলে বলতে পারি যে এই জায়গায় আসলে প্রয়োজন পড়বে। তো বেসিক্যালি এখানে সোর্স নিয়েই কথা বলেছে এবং ক্লিন ওয়াটার নিয়েই কথা বলেছে। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দিস ওয়ান। আমাদের কারেক্ট অ্যান্সার হবে ইন দ্যাট কেস 6। 6কে আমরা এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হিসেবে ধরতে পারি। ওকে, চলুন আমরা একটু ক্লিন করি। এবং এরপর আমরা হচ্ছে 6 নম্বরকে আমাদের বি প্যারাগ্রাফের জন্য অ্যান্সার হিসেবে সিলেক্ট করে দেব। ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস। ওকে, সো এভাবে আমরা ধরুন হচ্ছে এগিয়ে যাচ্ছি। সেকশন সিটা আমরা একটু দেখি যে সেকশন সিটা আমাদের কাছে কি জানতে চেয়েছে। তো 4টা সেন্টেন্স আমরা একটু পড়ে দেখি কি বলেছে। The desalinator can produce 15 liters of drinking water per day, enough to sustain a family for cooking and drinking. Its main selling point is that unlike standard desalination technique, it does not require a generated power supply, just sunlight. It measures 120 cm by 90 cm and it is easy to transport thanks to its two wheels. Water enters through a pipe and flows as a thin film between a sheet of double glazing and the surface of a solar panel where it is heated by the sun. ওকে, তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ডিসোলিনেটর কিভাবে কাজ করে সেটার কথা এখানে বলছে। দেখি কোনো অপশন আছে কিনা যেটা সরাসরি আসলে ডিসোলিনেটর কিভাবে কাজ করে এই রিলেটেড কোনো অপশন বা কোনো কথা বলেছে। লেটস সি, আমরা এগুলোকে একটু সরিয়ে নিয়ে আসি আমাদের কাছে। ওকে, গেটিং দ্য ফাইন্যান্স রিলেটেড কথা এখানে বলেনি, সো আমরা ফাইন্যান্সকে বাদ রাখতে পারি। আনএক্সপেক্টেড বেনিফিটের কথাও আসলে বলেনি। আমরা এই পর্যন্ত পড়েছি, রাইট? এই পর্যন্ত আমরা পড়ে দেখছি কি বলেছে। 3 নম্বরটা তো হবেই না। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার, এখানে কাস্টমারের কথা আপনারা এখনো পড়েননি। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম দ্য অল্টারনেটিভ, ডিভাইসটা কিরকম বা কিভাবে অন্যদের থেকে আলাদা করেছে সেটার কথা বলছে। তো যেহেতু এখানে ডিভাইসের কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে এগুলো আসলে অন্যদের থেকে আলাদা করেছে এটা হতে পারে। তো আমরা এটাকে হাতে রাখলাম। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টি, প্রোডাকশনের কোন ডিফিকাল্টির কথা এখন বলেনি। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, প্রফিট নিয়েও বলেনি। ওয়ার্ম ওয়েলকাম জানায়নি। কত মানুষের এফেক্টেড হয়েছে সেটা বলেনি। তাহলে সম্ভাব্য একটা অ্যান্সার হচ্ছে এইটা। এটা কিভাবে মিললো আমরা একটু দেখি এটা মিলছে কিনা আসলে। What makes the device different from the alternative? Its main selling point is that unlike standard desalination technique, স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিকের মতো না হয়ে, আনলাইক মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ডের মতো না হয়ে, আনলাইক করিম মানে করিমের মতো না হয়ে, সো কোনো কিছুর মতো না হয়ে সে হচ্ছে অন্যরকম, তাহলে এটাই আসলে ওকে কিন্তু স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক থেকে আলাদা করেছে। সো দিস ইজ দ্য সেন্টেন্স হোয়াট মেক্স
দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম দ্য অল্টারনেটিভস, এবং এখানে দেখুন প্লুরালস আছে, তাই না? অল্টারনেটিভস এবং প্লুরাল মিলে যাচ্ছে। সো আমাদের জন্য সির বেস্ট অ্যান্সার হচ্ছে আসলে 5, যেখানে বলেছে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম দ্য অল্টারনেটিভ। এটার যে জিনিসটা মানে অল্টারনেটিভ থেকে ডিভাইসকে আলাদা করেছে সেটা হচ্ছে যে এটা আনলাইক এটার কোনো জেনারেটেড পাওয়ার আসলে প্রয়োজন পড়ে না, আনলাইক দ্য স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক। স্ট্যান্ডার্ড যে ডিসেলিনেশন টেকনিক আছে সেখানে আসলে জেনারেটরের প্রয়োজন পড়ে, কিন্তু এখানে সেটা প্রয়োজন পড়ে না। সো এটা আসলে অন্যদের থেকে এভাবেই ডিফারেন্ট। সি এর অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 5। সো এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে বাকিগুলোর অ্যান্সারও মোটামুটি এভাবে আসবে, বাট এখানে আমাদের একটা আইডিয়া হচ্ছে বা আলোচনা ছিল হচ্ছে যে যদি 4 সেন্টেন্স আমরা কোনোটার অ্যান্সার না পাই তখন আমরা কি করব। সো এটা ঘটতে পারে হচ্ছে বড় প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে, যেমন ধরেন ইর মতো যে বড় প্যারাগ্রাফটা, এটার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে যে আপনি প্রথম 4টা সেন্টেন্সে অ্যান্সার পেলেন না, তখন আপনি কি করবেন সেটা এখন আমরা একটু আলোচনা করছি। এরকম বড় প্যারাগ্রাফগুলোতে যদি আমরা 4 সেন্টেন্স অ্যান্সার না পাই তখন আমরা আসলে কি করব। যদি 4 সেন্টেন্সে আপনি অ্যান্সার না পান তখন বুঝতে পারবেন যে ওইটা আসলে আপনাকে, ওইটা ব্যান্ড 9 যে পাবে তাকে আটকানোর জন্য আসলে এটা করা হয়েছে। সো আপনার জন্য তখন উচিত কাজ হবে এইটা, দ্যাট প্যারা এন্ড ফাইন্ড অ্যান্সার্স ফর দ্য রেস্ট অফ দ্য সেকশনস। যে 4 সেন্টেন্স পড়ার অ্যাপ্রোচের কথা বললাম, 4 সেন্টেন্স পড়ে জিস্ট দেখে খেয়াল করাটা, ওটাকে ফলো করে বাকি কোশ্চেনের অ্যান্সার গুলোকে বের করতে থাকেন। ঠিক আছে, বাইপাস করলেন, ধরুন এইটা আপনি সলভ করলেন না, রিটার্ন টু দ্যাট সেকশনস। সব সেকশনের অ্যান্সার বের করে ফেলার পরে আবার ওটাতে ব্যাক করুন। যদি সময় না থাকে তাহলে কি করবেন, সময় না থাকলে তখন এডুকেটেড গেজ করে আপনাকে চলে যেতে হবে। এডুকেটেড গেজের উপর আমরা আরেকটা সেশন আমি আপনাদের নিব। বাট আপনি তখন হচ্ছে যে জিনিসটা আপনি করবেন না বা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে মানে মোটামুটি 7 পাওয়ার জন্য আপনাকে কিন্তু 30টা কোশ্চেন অ্যান্সার কারেক্ট করতে হবে, মানে 40-এর মধ্যে 10টা যদি ভুলও হয় স্টিল আপনি কিন্তু 7 পেয়ে যাচ্ছেন। সো কোন একটা প্যারাগ্রাফ যেটাতে 4 সেন্টেন্স অ্যান্সার আসতেছে না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে ঝামেলায় ফেলার জন্য ওই প্যারাগ্রাফ ডিজাইন করা হয়েছে। সো ওইটাতে আপনি সময় বেশি না দিয়ে বাকিগুলোকে আসলে সলভ করতে থাকবেন। তাতে সুবিধা যেটা হবে, দুইটা সুবিধা আসলে এখানে আছে। প্রথম সুবিধা হচ্ছে যে আপনি প্যারাগ্রাফগুলো আপনার সময় নষ্ট হচ্ছে না, এটা প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যে প্যাসেজটা সম্পর্কে আপনার আরো ভালো ধারণা তৈরি হতে থাকবে, যে ওভারঅল আপনি বুঝে যাচ্ছেন যে প্যাসেজটা আসলে কি নিয়ে কথা বলেছে। আসলে এখানে 3টা সুবিধা আছে। 3 নম্বর সুবিধাটা হচ্ছে অন্যান্যগুলোকে সলভ করার কারণে আপনার আসলে অপশন কমে যাচ্ছে, রাইট? কারণ বাকিগুলোর তো হেডলাইন চলে এসেছে। প্রসেস অফ এলিমিনেশনে আপনি যেহেতু হেডলাইন গুলোকে সিলেক্ট করছিলেন, সো বাকি সবগুলো যদি সলভ করেন তাহলে আপনার কিন্তু 10টার মধ্যে থেকে ধরুন 6টা অপশন ততক্ষণে শেষ, রাইট? স্যার অল্প কয়েকটা অপশন আছে। তো বাকি অপশনস গুলো যখন শেষ হয়ে যাবে তখন আবার যখন আপনি এই প্যারাগ্রাফটা যেটাতে 4 সেন্টেন্স অ্যান্সার পাননি সেখানে যখন আবার ব্যাক করবেন, এবার কম অপশন থাকার কারণে আপনি অ্যান্সার কারেক্ট হেডলাইনটা চুজ করার ক্ষেত্রে আরো বেশি রেডি হবেন আর কি। তো এবার আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এরকম, নাও যে প্রথম দুটো সেন্টেন্স এবং শেষ দুটো সেন্টেন্স পড়বেন। কেন? তার কারণ হচ্ছে জেনারেলি আমাদের বর্তমানে আধুনিক আর্টিকেল রাইটিং এর অ্যাপ্রোচটাই হচ্ছে এরকম যে প্রথম 4 সেন্টেন্সটার ভেতরে আমরা একটা আইডিয়া দিয়ে দেই যে আমরা এই প্যারাগ্রাফের মূল থিমটা আসলে কি, প্যারাগ্রাফে কি নিয়ে লিখতে চাচ্ছি, এবং লাস্টে আমরা আসলে ইন্ডিকেশন দেই পরের প্যারাগ্রাফে কি থাকবে। বাট কিছু ক্ষেত্রে রাইটাররা চাইলে এই কাজটা করতে পারে, সেটা হচ্ছে যে সে একটা স্টোরি ডেভেলপ করে পুরো প্যারাগ্রাফ জুড়ে, এবং শেষমেশ শেষে সে ইঙ্গিত দেয় যে এটা আসলে কি রিলেটেড, মানে জবাবটা আসলে তার কি ছিল। সো এটা খুব বেশি হবে না, এটা অল্প কিছু থাকবে। সো সেক্ষেত্রে আপনি যদি অন্যান্য সবগুলোকেই আপনি লাস্টের 2 লাইন পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, আপনি আসলে ভুল অ্যান্সার দেবেন। কারণ ওই যে যেটা বললাম যে লাস্টের 2 লাইন আসলে ইন্ডিকেশন থাকে পরের প্যারাগ্রাফে কি থাকবে, আর কেবলমাত্র ব্যতিক্রমিক গুলোতেই হচ্ছে লাস্টের 2 সেন্টেন্সে অ্যান্সারের ব্যাপারে একটা আইডিয়া থাকে। সো আপনি প্রথমে 4 সেন্টেন্সে অ্যাপ্রোচে না পেলে পরবর্তীতে ওখানে আবার ব্যাক করুন, সবগুলা অপশনগুলো সলভ করে ততক্ষণে অপশন আপনার কমে যাবে হেডলাইন। এবার প্রথম 2 সেন্টেন্স এবং লাস্ট 2 সেন্টেন্স পড়ুন। থিঙ্ক
বাস অফ এলিমিনেশন হচ্ছে বাদ দেওয়ার পদ্ধতি, মানে কারেক্ট অ্যান্সারটা না খুঁজে রং অ্যান্সার গুলো খোঁজা। আমরা আজকে যেটা আসলে সলভ করলাম। সো এই প্রসেসে আপনি তখন হচ্ছে ফাইনালি বড় যে প্যারাগ্রাফটা, যেটাতে চার অ্যান্সার সেন্টেন্সের অ্যান্সার ছিল না, সেটা থেকে আপনি অ্যান্সার খুঁজে বের করতে পারবেন। ডি চারটা আসলে আমাদের প্যারাগ্রাফ বাকি আছে, চারটা প্যারাগ্রাফ আপনি একটু দেখে ফেলবেন, দেখবেন যে সেখানে আপনার এই অ্যাপ্রোচেই অ্যান্সারগুলোকে সলভ করতে পারছেন। সো এই ছিল আমাদের আজকের সেশন, লিস্ট অফ হেডিং সলভ করার ফোর্স সেন্টেন্স অ্যাপ্রোচ। থ্যাংক ইউ এভরিওয়ান।